আমরা এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা দেরিতে শুরু করার কারণে অনেকের কথা শুনতে পারি নাই, অনেকে পরে এসছেন। খুব ভালো হইতো যদি আমরা সবার কথা শুনতে পারতাম। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আপনারা এসছেন এবং আমি আশা করি এই আজকের আলোচনা থেকে আপনাদের মধ্যে কতগুলো বিষয়ে সুস্পষ্ট ধারণা হবে, আপনাদের ধারণাগুলো স্পষ্ট হবে। কতগুলো বিষয় যেমন আলোচিত হয়েছে, একটু শুনেন। যেমন সংসদের উচ্চকক্ষ, একজন বলেছেন এটার প্রয়োজন নেই। আমি নিশ্চিত না তিনি বুঝে বলেছেন কিনা। তো আমি শাহানকে একটু বলবো, একটু উচ্চকক্ষটা সম্পর্কে একটু যদি আরেকটু যদি স্পষ্ট করেন উচ্চকক্ষটা সম্পর্কে কেন দরকার। আচ্ছা, অনেক ধন্যবাদ। মানে আমি একটু যখন বক্তব্য দিচ্ছিলেন তো তখন উনি ওয়াইন ইস্যু স্পেলের কথা বলেছেন, বলেছেন যে ওনারা বলেছেন যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। কারণ আমরা একটা ভুল করি, ভুলটা হচ্ছে কি যে আমরা প্রতিষ্ঠান আর সংগঠন দুটোর মধ্যে ভুলি, যে আমরা মনে করি যে অর্গানাইজেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কিন্তু আসলে অর্গানাইজেশন। প্রতিষ্ঠান মানে হচ্ছে রুলস, সেটা ফর্মাল রুলস হতে পারে, সেটা ইনফর্মাল রুলস হতে পারে। এখন কেন উচ্চকক্ষ দরকার, এই বক্তব্যটা যদি আসি, এই রুলসকে বা নিয়ম নীতিতে একটা চেঞ্জের দরকার আছে, সেটা একটু বোঝার দরকার আছে। কারণ আপনি যদি দেখেন যে আমাদের নিম্ন পক্ষে ভোট যেভাবে হয়, তাতে একটা দল তার পক্ষে সে বিজয়ী যা হয় তার পক্ষে কিন্তু অনেক সময়ই মেজরিটি মানুষেরও সমর্থন থাকে। বাংলাদেশের একটা কথা ছিল যে ধরেন যে একটা কেন্দ্র হচ্ছে 10 জন ভোটার আর প্রার্থী হচ্ছে 4 জন, একজন পেলে 1 ভোট, একজন 2 ভোট, একজন 3 ভোট, একজন 4 ভোট, তাহলে যে 4 ভোট পেল সেই জিতলো, অথচ 6 জন মানুষই তাকে পছন্দ করে। তো আমাদের নিম্নকক্ষে যখন মেজরিটি ভোট আপনি দেখেন, তখন হচ্ছে গিয়ে যে লোকটা জিততেছে বা যে পার্টিটা 150টা আসন বা 150-এর উপরে 151টা আসন পাচ্ছে, এমন হতেই পারে যে সে হয়তো টোটাল 40% বা 41% বা বাংলাদেশের হিস্ট্রিতে 48% ভোট পেয়েছে। তার মানে 52% মানুষ কিন্তু ওই দলটাকে পছন্দ করে। তাহলে ওই 52% মানুষের মতামত রিফ্লেক্ট হওয়ার একটা অপরচুনিটি তো লাগে। এবং তাছাড়াও যে দলটা নিম্নকক্ষে এই সংখ্যা পরিষদে নিয়ে আসছে, সে যে তার ইচ্ছে মতো আইন কানুন চেঞ্জ করছে, তাহলে বাকি দলগুলো কি সেখানে কোনো অংশগ্রহণ থাকবে না, তারা কোনো ধরনের মতামত দিতে পারবে না। এখন দ্বিকক্ষের ক্ষেত্রে এটার গুরুত্বটা হচ্ছে এই জায়গায়, আপনি যখন প্রপোর্শনাল দিতে ওই যেটা বললাম যে সংখ্যানুপাতিক ভোটের পার্সেন্টেজ হিসেবে রাখছেন, তখন কিন্তু উচ্চকক্ষে একটা পলিটিক্যাল পার্টি এইরকম বিশাল কি বলবো প্রতিনিধিত্ব থাকা বা সংখ্যাগরিষ্ঠ থাকা, সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তার ফলে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে। আমার যদি 60 ভোট থাকে, 60 ভোট থাকে, তাহলে আমি আরেকজনের কথা ইগনোর করতে হবে, ইগনোর করে আমি আমার মতো পলিসি মানতে হবে। কিন্তু আমার যদি 48 থাকে, তাহলে কিন্তু আমাকে ওই 51-তে যেতে হলে অ্যাটলিস্ট 3 জন মানুষকে বুঝাতে হবে যে আমার প্রস্তাবটা কেন গুরুত্বপূর্ণ। তো উচ্চকক্ষ হচ্ছে সেই অপরচুনিটিটা। কারণ আমরা যেটা দেখেছি যে কনস্টিটিউশন আমাদের যেমন সংশোধন হয়েছে, সো বিএনপি একসময় 193টা আসন নিয়ে সংবিধান সংশোধন করেছে, তার ভোট ছিল মাত্র 41%। আওয়ামী লীগ 230টা আসন নিয়ে সংবিধান সংশোধন করেছে, কিন্তু তার ভোট ছিল মাত্র 48%। তাহলে যদি এখানে উচ্চকক্ষ থাকতো এই সংবিধান সংশোধনে বাধা দেওয়ার জন্য, তাহলে কিন্তু ওই 2/3 যে দরকার, 2/3 দরকার, এটা কিন্তু তারা এত সহজে করতে পারত না। তাহলে অনেক ঝামেলা, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, 111-এ চলে আসা, এটা অনেক কিছুই কিন্তু আমরা এড়াতে পারছি। এটা হচ্ছে সেই সেফগার্ডটা দেয় উচ্চকক্ষ, যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এবং আরেকজন বললেন যে সংসদ সদস্যরা তো আসেন, সত্যি কথা, সংসদ সদস্যরা আসেন। সংসদ সদস্যরা আগে আসতো না কেন? কারণ তার তো মানে এসে তো কোনো লাভ নেই। আমি যে আলাদা আলোচনা করবো আইন কানুন নিয়ে, এই কথা তো কেউ শুনবে না। যেহেতু আমার কথা কেউ শুনতেছে না, তারও আসলে কোনো ধরনের ইচ্ছাও নেই সংসদে আসবে। এখন আপনি এমন একটা সংসদ চিন্তা করেন, ওই যে রুলসের কথা বলছিলাম, যেই রুলসে আপনার কথা বলার একটা ইম্প্যাক্ট থাকে, আপনার ওপিনিয়ন একটা ভূমিকা তৈরি হয়, এই সুযোগটা যখন আপনি দিবেন, তখন কিন্তু সংসদ সদস্যের আরেকবার হলেও চিন্তা করতে হবে যে আমার অংশগ্রহণটা সংসদে দরকার। এই রুলসটা থ্যাংক ইউ।
এবং গণতন্ত্রটাই হলো নজরদারিত্ব, যে নিম্নকক্ষে কিন্তু অনেক আবেগের কারণে, রাজনৈতিক কারণে পাশ হতে পারে। উচ্চকক্ষ যে এমনভাবে হবে আশা করা যায় যে যারা সব দলের প্রতিনিধিত্ব নয়, যে সমাজের সর্বক্ষেত্রে প্রতিনিধিত্ব থাকবে, যার ফলে নিম্নকক্ষের যেই সিদ্ধান্তগুলো নেয় উচ্চকক্ষের মাধ্যমে, সেগুলো যেন তার মধ্যে পরিবর্তন আসে জনস্বার্থে, জনগণের কল্যাণে। তাই উচ্চকক্ষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে। আরেকটা প্রশ্ন ছিল নারী প্রতিনিধিত্ব। আমাদের একজন বলেছে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজন নেই, আরেকজন বলছে বেশি হয়ে যাবে। তো বেশি হয়ে যাবে কথাটাই বলি, আমাদের নারীরা এই দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি। তো তাদের তো সেই ন্যায্য দাবি অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব। তো এখন আমরা এখন যে প্রতিনিধিত্ব আছে, এবং একজন বলেছে যে প্রতিনিধিত্ব আছে ওটাই ঠিক আছে, যে প্রতিনিধিত্ব আছে ওটা একবার ইন্ডিয়ার তো ফায়দা পাওয়া, যে দলগুলো তাদের যে সংসদে তাদের যেই রকম প্রতিনিধিত্ব আছে তার ভিত্তিতে সংসদ সদস্যের নারী সদস্যের তারা মনোনয়ন দিতে পারে, এবং তাদের যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে। কারণ যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তাদের যোগ্যতাও গুরুত্বপূর্ণ নয়, তাদের জনগণের কাছে দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ নয়, এবং এখানে যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারে, এবং যে কোনো ব্যক্তিকে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ দিতে পারে। তো যাতে সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্যতার ভিত্তিতে, প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে, সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে তারা জিতে আসতে পারে, সেই জন্যই কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি। তো এই জিনিসটা সবাইকে বোঝার জন্য অনুরোধ করব। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা পরিষ্কারভাবে আরো বিস্তৃত আলোচনা আছে। আমাদের সংখ্যানুপাতিক আমাদের ঘূর্ণায়মান পদ্ধতি, যে 100 আসন প্রথমে নারীদের জন্য, পরের 100 আসন, পরের 100 আসন, তারপরের বাকি 100 আসনে নারীরা যোগ্যতার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে এবং তারা নির্বাচিত হবে। তাদের একই রকম দায়িত্ব, একই রকম সুযোগ, একই রকম ক্ষমতা থাকবে পুরুষদের মতো। তাই এখানে ওই যে নারীরা শুধুমাত্র যে অলংকারিক হবে না, এবং বর্তমানে অলংকারিক ব্যবস্থা এটা কোনোভাবেই মর্যাদাকর নয়। তো এই জন্যই ঘূর্ণায়মান পদ্ধতি, যেখানে নারীদের সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ হবে যোগ্যতার ভিত্তিতে, এবং তারা সমসুযোগ, সমদায়িত্ব সবকিছুই সমান হবে। এবং যোগ্য নারীরা পরবর্তীতে যখন সংরক্ষণ চলে যাবে, তখন তারা পুরুষদের সাথে প্রতিযোগিতা করে তারা জিতে আসতে পারবে। এটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। একটা লাইন, মানে কেবল কি নারীদের যোগ্যতা, না কেবল ইন্টারসেকশনালিটি, যে দলিত নারী, আদিবাসী নারী, ট্রান্স কমিউনিটির নারী, এরকম যদি ভাগ করে না দেয়, তাহলে তো আবার আরবান, এলিট, ওই মধ্যবিত্ত নারীরাই কিন্তু ঘুরপাক খাবে। আর ইন্টারসেকশনালিটি থাকা দরকার। ইভেন উচ্চ কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ মানে কি উচ্চ শ্রেণী, উচ্চ কক্ষ তো ওটা থাকবেই, এবং সেটাকে আরবান এলিট নিম্নকক্ষে আমরা চাই যে একজাত নারী তাদের যোগ্যতার ভিত্তিতে তারা সামনে আসুক, তারা নেতৃত্ব দেন, সেটাই আকাঙ্ক্ষা। তাই আপনারা এই যে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের 100 আসন করাটা, এই প্রস্তাবটা আমরা করেছি, এবং এই প্রস্তাবের ব্যাপারে অনেক রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে। কিছু রাজনৈতিক দলের প্রশ্ন আছে, যদিও তারা নীতিগতভাবে একমত যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত হবে, এবং নারীদের জন্য সংরক্ষণ দরকার, কারণ নারীরা অনেক পিছিয়ে আছে এবং নারীদের যথাযথ প্রতিনিধিত্ব দরকার। সেই জন্যই একটা পর্যায়ে পর্যন্ত ঘূর্ণায়মান পদ্ধতি যদি হয়, 4 টার্মের পরে হয়তো নারীদের জন্য আর সংরক্ষণের দরকার হয়। তো এই জন্যই সংরক্ষণ পদ্ধতি, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে। আর আরেকটা জিনিস বোধহয় ওই যে ক্ষমতা কুক্ষিগত করা, ক্ষমতা এক হাতে সব ক্ষমতা একত্রিত হওয়া। যে প্রধানমন্ত্রী, যেটা হয় আমাদের, যেটা হয়ে আসছে, প্রধানমন্ত্রী তিনি যারা নির্বাচনে জিতবে সংখ্যাগরিষ্ঠ আসনে, তাদের সংসদীয় নেতা তিনি হবেন প্রধানমন্ত্রী। অবশ্যই তাদের সংসদীয় দলের নেতা হবে প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যদি সংসদের নেতা হন তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ প্রধানমন্ত্রী হবে নির্বাহী বিভাগের প্রধান, আর সংসদ হলেও আইনসভার প্রধান, আর সংসদের প্রধান হলে ক্ষমতার যে পৃথকীকরণের নীতি সেটা বিঘ্নিত হয়।
আর আরেকটা হলো সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং একই সাথে যদি দলীয় প্রধান হন, তাহলে কিন্তু যে যে এক ব্যক্তির এক নায়কত্ব প্রতিষ্ঠা হওয়ার পর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। কারণ চিন্তা করে দেখেন 2008 সালে যে আওয়ামী লীগকে যে নির্বাচন ইশতেহার দিয়েছিল, যে দিন বদলের সনদ, সেই দিন বদলের সনদে তারা অনেকগুলো পরিবর্তনের কথা বলছে। দলবাজির অবসান ঘটাবে, তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে, চাঁদাবাজি, তারপরে ওই যে কি বলে চাঁদাবাজি, তারপরে দলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি সবকিছু পরিবর্তন করবে। তারা বিরোধী দলকে এমনকি ওই যে সংসদের যে ডিপটি স্পিকারের পদ দেবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এগুলো করেছে কিনা করে নাই সেটা কিন্তু কেউ যাচাই করার প্রশ্ন করার কেউ ছিল না। যেটা হওয়া উচিত আসলে রাজনৈতিক দলগুলো এই নির্বাচন ইশতেহার দেয় এবং এই নির্বাচন ইশতেহার হলো তাদের অঙ্গীকার জনগণের কাছে। এই অঙ্গীকারের ভিত্তিতে তারা যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী দেয়।